নমস্কার, শুরু করছি বাংলা বলছে। এসআইআর নিয়ে এই মুহূর্তে অনেক প্রশ্ন, অনেক সংশয়। আমরা গতকালই দেখেছি যে পাশের রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে সেখান থেকে এই ল অফিসারদের এনে আরও দ্রুত গতিতে এই স্ক্রুটিনির বিষয়টা সেটা সুনিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যেটা নিয়ে গতকাল আমরা বাংলা বলছেতে আলোচনাও করেছি। এবং সবচেয়ে বড় যে আশঙ্কার কথা, যে এখনো পর্যন্ত স্ক্রুটিনির জন্য যে বিপুল পরিমাণ নথি অপেক্ষায় রয়েছে, যদি যে এক্সিস্টিং ল অফিসাররা তারা স্ক্রুটিনি করেন তাহলেও অন্তত ৮০ দিন লাগার কথা। আর এই ল অফিসারদের সংখ্যা বাড়ানো হলেও বেশ একটা দীর্ঘ সময় লাগার কথা, জানিয়ে প্রশ্ন ইতিমধ্যেই দানা বাঁধছে যে নির্দিষ্ট সময়ে যে ভোটের নির্ঘণ্ট তাতে কোথাও প্রভাব ফেলবে কিনা এই এসআইআর নিয়ে এই মুহূর্তের জটিলতা। এরই মধ্যে আমরা দেখলাম যে ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরোনোর কথা, এবং আগেই যেটা স্থির ছিল যে ২৮শে ফেব্রুয়ারি এই চূড়ান্ত তালিকা বেরোনোর পরই নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা তারা এই রাজ্য সফরে আসছেন। কিন্তু আজকের যেটা ইনফরমেশন পাওয়া গেল যে না, দোলের পর তারা আসছেন, ৬ তারিখে তারা আসছেন। প্রশ্ন উঠছে যে তাহলে কি ভোট ঘোষণা সেটা পিছনোর কোনো সম্ভাবনা রয়েছে? এই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে অত্যন্ত বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি বলছেন যে ১,২০,০০,০০০ নাম বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন, এবং তার অভিযোগ যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ১৪ই ফেব্রুয়ারি যে পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার পরও ঘুর পথে নাম ডিলিট করা হচ্ছে। ছুপা রুস্তম কমিশন আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে চোখ রাখবো কি বলেছেন মুখ্যমন্ত্রী। 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया आफ्टर 14th कि लॉग इन उसका पास में है। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শতরূপা, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি, সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থপ্রতিম রায়। আমি প্রথমে শতরূপার কাছে আসবো। শতরূপা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন, তার অভিযোগ ছুপা রুস্তম কমিশন ঘুর পথে, যেহেতু তাদের কাছে লগ ইন ক্রেডেনশিয়ালস রয়েছে, সেই কারণে তারা নির্দিষ্ট যে সময়সীমা তার পরেও নাম অবৈধভাবে বাদ দিচ্ছেন, এবং তিনি আশঙ্কা করছেন যে মোটামুটিভাবে ১,২০,০০,০০০ নাম বাদ যেতে চলেছে। মুখ্যমন্ত্রী তো প্রথম থেকেই ইলেকশন কমিশনের বিরোধিতা করছে, যার জন্য উনি একটা কনস্টিটিউশনাল হেড হয়ে উনি চলে গেলেন আরেকটা কনস্টিটিউশনাল বডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে। সে যাই হোক, যা করেছেন করেছেন, কিন্তু সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা ছিল সেটা যেরকম ইলেকশন কমিশনের জন্য কয়েকটা নির্দেশ ছিল, রাজ্য সরকারের জন্য তো কয়েকটা নির্দেশ ছিল, সেইগুলো তো রাজ্য সরকার মানল না। রাজ্য সরকারের ওপর আদেশ ছিল যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, যারা ইলেকশন কমিশনের বা যারা বিএলও প্রত্যেকের একটা সিকিউরিটি, সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট তৈরি করা, সেটা ওনারা করেননি। এখন মুখ্যমন্ত্রী কোত্থেকে এই ১,০০,০০০ কত নাকি উনি বলছেন, ১,০০,০০,০০০ কত কি বলছেন, সেটা ওনার তো বেটার জানার কথা। তার কারণ উনি তো অনেক বছর আগে যেখানে দাঁড়িয়ে রয়েছে শতরূপা, একদম পাটিগণিতের হিসেবে যদি যাই, একদম অঙ্কের নিয়মে যদি যাই, তাহলেও যদি দেখি তাহলে সিচুয়েশনটা কি তার থেকে বেটার? ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা ঘোষণা হচ্ছে, তারপর সাপ্লিমেন্টারি তালিকা বেরোতে পারবে কখন না নমিনেশনের জাস্ট আগে, নমিনেশন জমা দেওয়ার একদম আগে পর্যন্ত। প্রশ্ন হচ্ছে যে যদি এই যে এক্সিস্টিং ল অফিসারদের যে নাম্বার সেটাকে যদি ৩ গুণও করা হয় তাহলেও একটা দীর্ঘ সময় লাগবে, এবং রীতিমতো লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে, হারকিউলিয়ান টাস্ক। এবার যারা সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম থাকবে না তারা তো ইন এনি কেস ভোট দিতে পারবেন না, তাহলে ঘুরে ফিরে নির্বাচনের মুখে তারা তো বাদই হচ্ছেন। মৌপিয়া ২৮ তারিখে একটা টেন্টেটিভ ফাইনাল লিস্ট বেরোবে,
আর তার দুদিন আগে আমরা এটা দুদিন আগে 3 দিন আগে আমরা এটা আলোচনা করছি, এটা তো একদম প্রথম দিন থেকে আমরা আলোচনা করে যাচ্ছি যে রাজ্য সরকার চাইছেই না। থেকে তো নির্বাচন কমিশনের এইটাই নির্বাচন দরকার ছিল। কমিশনকে কেন দোষ দিচ্ছ? আজকে রাজ্য সরকার যদি এটাকে বিনা অবস্টিকেলে এই জিনিসটা করতে দিত তাহলে স্মুথ অপারেশন হতো। আজকে প্রথম থেকে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এক সেকেন্ড, যে নথি স্ক্রুটিনি হচ্ছে, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তো অন্য রাজ্যে হচ্ছে না। না, অন্য রাজ্যে কেন হচ্ছে না, এই রাজ্যে কেন হচ্ছে সেটা ইলেকশন কমিশন উত্তর দেবে। কিন্তু তুমি যদি দেখো লজিক্যাল ডিসক্রিপেন্সি তো মমতা বন্দ্যোপাধ্যায় আমদানি করেননি। না, করেনি, ইলেকশন কমিশন করেছে, কিন্তু কেন করেছে সেটা তো ভাবতে হবে। আজকে যে রাজ্য সরকার, যে পার্টি, যে মানে সরকার চালাচ্ছে, তাদের একেবারে বদ্ধপরিকর যে মৃত ভোটার টেনে এনে তাদের ভোট দিতেই হবে। শতরূপা, আমার একটা জিজ্ঞাসা, শতরূপা, তোমার নামটা তুমি ইংরেজিতে কি লেখো? আমি SHATORUPA। আমারই চেনা শতরূপা আছেন যিনি SHATARUPA লেখেন। অনেকেই অনেক রকম লেখে, কিন্তু প্রথম থেকে যেটা বলা হচ্ছে বাঁদিকের কলাম আর রাইট হ্যান্ড কলাম সেম হতে হবে। ভোটার্স আইডিতে যেটা আছে সেটা সেম হতে হবে। যদি কোনো চেঞ্জ হয় বা চেঞ্জ যদি করার ইচ্ছে থাকে তাহলে তার একটা প্রসিজার আছে, প্রসিজার ফলো করলে কারোর কোনো অসুবিধা হচ্ছে না। এবং যারা ডাক পাচ্ছে তাদের অধিকাংশ লোকজনের কোনো অসুবিধা হয়নি। তুমি জানো ভালো করে, আমি তোমার শোতে বলে গেছি, দেবজিৎ সরকার আমাদের যিনি চিফ স্পোক্সপারসন, ওর মাকে ডাকা হয়েছিল, মাকে প্র্যাকটিক্যালি স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়েছিল। স্বপন দাশগুপ্তকে ডেকেছে, সেই দাশগুপ্ত বোধহয় একসঙ্গে লেখেন আলাদা লেখে, সেটার জন্য ও ডেকেছে, গেছিল, হয়ে গেছে। আমার নিজের বোন, আমার খুড়তুতো বোন, ওর নাম হচ্ছে শ্রীমতী, মানে মা লক্ষ্মীর নাম। তো জিজ্ঞেস করেছে, ডেকেছিল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, তো গেছিল, গিয়ে ডকুমেন্ট দেখিয়েছে, ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি যাদের কোনো সমস্যা নেই তাদের যদি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডেকে পাঠায়, তারা গেছে, হিয়ারিং হচ্ছে, চলে এসেছে। আমি আশুতোষের কাছে এখানে আসবো। তো এটা আননেসেসারি না, একটা পলিটিসাইজেশন হচ্ছে আসবো। অপোজিশন করবে বলে। আশুতোষ, কংগ্রেসের তরফ থেকে যে নেতৃত্ব, যারা হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে, এই চিফ ইলেকশন অফিসারের দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন বা তাদের যে দাবি দাওয়া সেগুলো গিয়ে পেশ করেছেন, সেই দলে তোমাকে আমরা নিয়মিত দেখেছি। তো এই মুহূর্তে সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে রয়েছে, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে অত্যন্ত সিরিয়াস অভিযোগ করেছেন যে 1,20,00,000 লোকের নাম বাদ যেতে চলেছে, তোমার কি মনে হয় যে এর বাস্তবতা রয়েছে? দেখো, বিজেপি তো ভোট লক্ষ্মী এই SIR ECI আমরা জানি, তাতে আমাদের খুব একটা অসুবিধে নেই। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে ECI-কে কেন বিজেপি ডিফেন্ড করছেন, এটা আমার একটা প্রশ্ন আছে। দ্বিতীয় কথা হচ্ছে, শতরূপাদি যে কথাগুলো বললেন, আমার মনে হলো উনি সবাইকে বললেন ফর্ম 7টাকে সাবমিট করতে হবে, তারপরে ফর্ম 6-এ যেতে হবে, যা আমি শুনলাম। এবং না, এটা এক প্রকার তাই বেরোয়। আমি বলি, এবার আসছি। আচ্ছা, 28 তারিখ টেন্টেটিভ লিস্ট বেরোবে, এটা বিজেপি জানে, কিন্তু ইলেকশন কমিশন কিন্তু এখনো জানে না, আমরা শুনতে পাইনি। তোমরা যদি না, 28 তারিখ চূড়ান্ত তালিকা বেরোবে, এটা তো আমি বলছি না, শোনার ধৈর্য রাখতে হবে। 28 তারিখ বেরোচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছে। ECI-কে এখনো বলতে শুনেছো কোথাও? ECI কিন্তু বলেনি, সুপ্রিম কোর্ট বলেছে। আরে শুনতে হবে তো, এই জন্য তো বলছি শুনতে হবে। ECI কিন্তু এখনো বলেনি, মাইন্ড ইট। আর একটা কি ব্যাপার আছে, টুইস্ট আছে এখানে এই প্রতিবেদনে মৌপিয়া যখন বলছিল, এটা খুব কারেক্ট পয়েন্ট বলেছে যে এটা হারকিউলিয়ান টাস্ক, 80 দিন লাগবে। আচ্ছা, 80 দিন যদি লাগে মৌপিয়া, তাহলে কত শুনানি ঠিক এক দিনে করতে হবে? 75,000 শুনানি কি করে হবে একটুখানি বলো? আরে শুনুন না, আরে আবার শুনছেন না, বিজেপি শুনছে না, বিজেপি বলছে, এটাই মুশকিল। এবার দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে হিয়ারিং রয়েছে, 30 লক্ষ নাম প্রায় আনলিস্টেড অবস্থায় আছে, 60 লক্ষ নাম এখনো তার নিষ্পত্তি হয়নি। কি করে হবে? আমাদের একটু বুঝিয়ে বলুন। আমরা তো বুঝি না, বিজেপি বোঝে, আমরা বুঝি না। তার কারণ বিজেপি মনে করে বাদ দেওয়াটাই হচ্ছে বিজেপির গোল। এবং সবথেকে বড় কথা তোমাকে বলি, এই SIR-টার নতুন নাম হয়েছে, জনতা বলছে, আমরা আজকেও শুনে এলাম, কেস খাওয়া SIR। এই SIR কেস খেয়ে গেছে মৌপিয়া। তার কারণ হচ্ছে হয় মানুষের দরবারেও কেস খেয়েছে, আদালতেও কেস খেয়েছে। দেখো আশুতোষ, আমি একটু নির্দিষ্টভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু একটা বড় সংখ্যার ভোটার যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে অনিশ্চয়তা রয়েছে এবং একটা বড় অংশ আনম্যাপড ভোটার রয়েছে, তাদের মতো তো নিঃসন্দেহে একটা বড় অংশ ভ্যালিড ভোটার্স রয়েছেন। আমরা একদম তাদের অ্যাসপেক্ট থেকে দেখার চেষ্টা করছি। ডেফিনেটলি কেস খাওয়া নয়, এই রাজনৈতিক বিতর্কগুলো থাকবে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ, আমি দুটো লাইন বলে শেষ করে দেব, তারা ভোটটা দিতে পারবেন। আমি দুটো লাইন বলে শেষ করে দেবো। শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রথম দিন বলেছিলেন এটা হেস্টি টেস্টি SIR।
প্রচণ্ড দ্রুতগতিতে হচ্ছে এবং আনপ্ল্যান্ড আনম্যাপড সিস্টেমে হচ্ছে। প্রত্যেকটা যে পদক্ষেপ দেখো, 17 বার ইলেকশন কমিশন ডিসিশন চেঞ্জ করেছে। কি করে করবে? এবং আজকের দিনে দাঁড়িয়ে একটু খোঁজ নিয়ে দেখো, কান পাতলেই শোনা যাচ্ছে এই আর ওরা কী করছে, ওরা কী করছে, এর এডিট অপশান কীভাবে ব্যবহার হচ্ছে ইসিআই জানে না। ইসিআইয়ের কাছে ট্রেস নেই, টোটাল সিস্টেমটার ওপরে ট্রেস নেই। কি করে একটা সাধারণ মানুষ, আজকে আমাদের অবস্থা তুমি ভাবো তো, আমাদের বাড়ির যারা সিনিয়ররা তাদের অবস্থাটা কি? উচ্চ মাধ্যমিকে যে রেজাল্ট বেরোনোর সময় যেরকম বুক ধরপড় করে আমাদের নাম থাকবে কি না, কোন ক্লাসে পাস করবো কিনা, এখন সাধারণ মানুষকে এই জায়গায় ফেলে দিয়েছে মোদী সরকার, ইসিআই ফেলে দিয়েছে। এবং ইসিআই এর এটা সম্পূর্ণ দোষ যে আজকে মানুষের প্যালপিটেশন বাড়ছে, প্রেসার বাড়ছে, তার জন্য আপনারা দায়ী, এই ইসিআই দায়ী। তার কারণ এই ইসিআই কোনো প্ল্যান না করে এই পশ্চিমবঙ্গে এসআইআর এমনভাবে করেছেন। এবং সত্যি কথা বলুন যে আপনারা অপদার্থ, তার কারণে ইসিআই অপদার্থ বলেই আমরা বলছি। দেখো, এখনো অবধি কোনো রকম অডিট ট্রায়ালের রিপোর্ট দেখতে পেয়েছো? সুপ্রিম কোর্ট যা যা অর্ডার দিয়েছে সেই অর্ডার আজকে মেনেছে পুরোটা। তার কারণ সুপ্রিম কোর্টকে বলতে হলো কেন মহপি আজকের দিনে যে জুডিশিয়াল যারা স্ট্যাটাসে রয়েছে তাদেরকে নিয়ে এসে এখানে হিয়ারিং গুলো নিষ্পত্তি করতে হবে। তার মানে এটা তো ফেলিয়ার এসআইআর এর। এটা বলুক ইলেকশন কমিশন, বিজেপি ডিফেন্ড করছে কেন? আমি পার্থপ্রতিমের কাছে যাব। পার্থপ্রতিম, বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে দুটো কথা। এক হচ্ছে যে তোমরা একটা ফিয়ার সাইকোসিস ক্রিয়েট করছো ভোটারদের মনে, যেখান থেকে তোমরা তাদের একটা আশঙ্কার জন্ম দিচ্ছ তাদের মনে যে তাদের সবাইকে তাদের ভোটাধিকার চলে যাবে, তাদের নাগরিকত্ব চলে যাবে ইত্যাদি। এটা করে তোমরা রাজনৈতিক ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করছো, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিজেপি আরেকটা প্রশ্ন তুলছে। তারা অভিযোগ করছে যে আসলে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যে হিয়ারিংয়ে ডাকা ইত্যাদি, তার নেপথ্যে তৃণমূলপন্থী বিএলওদের একটা বড় ভূমিকা রয়েছে, যারা মানুষকে হ্যারাস করার জন্য, যাতে মানুষ ইলেকশন কমিশন তথা বিজেপি যেহেতু এসআইআর করে খুব উচ্ছ্বাস দেখিয়েছে, বিজেপির প্রতি যারা অ্যান্টাগোনাইজড হয় সেই জন্য তাদের ডাকা হয়েছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে তোমরা দাবি করছো যে 1,20,00,000 নাম বাদ যাবে। এটাও কি বিজেপির অভিযোগের সেই ফিয়ার সাইকোসিসের পার্ট? আলোচনাটাকে না দুভাগে করা উচিত। একটা হলো যে আমরা প্রান্তিক মানুষের ভোটাধিকার এবং তাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তাদের ডাকা হয়েছে, তারা যে প্রবলেমটা ফেস করছে সেটা কোথাও একটা আমরা উপেক্ষিত করছি। অর্থাৎ সেই মানুষগুলোর কাছে ন্যূনতম কিছু ডকুমেন্টস বেঁধে রেখে অন্য কোনো ডকুমেন্টস নেই। আজকে স্বপন দাশগুপ্তের কথা, দেবজিৎ সরকারের মায়ের কথা, বা কিছু সাংসদ, আমরা কিছু পার্লামেন্টারি লোকজনের কথা উদাহরণ হিসেবে ডাকছি, যে তাদেরকেও লজিক্যাল ডিসক্রিপেন্সি ডাকা হচ্ছে। তাদের পাসপোর্ট রয়েছে, তাদের অন্যান্য অনেক ডকুমেন্টস আছে, কিন্তু প্রান্তিক মানুষের কাছে ওই আবাস যোজনা বা পাট্টার কিছু জমি বা ভোটার আইডি কার্ড বা এই জাতীয় ব্যতি রেখে অন্য কিছু নেই। তাদের যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম এসছে, তারা প্রমাণ করতে পারছে না যে ওটাই তার বাবা কিংবা তার এটাই সেটা নাম। এই মানুষগুলো এখানকার স্থায়ী নাগরিক হওয়া সত্ত্বেও তারা বাদ যাচ্ছে। আমি খুব একটা ভেতরের কথা তোমায় জানি, আবার পার্থ এক বাবার 300 সন্তান, সেটাও তো দেখা গেছে। দেখুন, সেটা সেই ঘটনাগুলো যদি হয়ে থাকে সেগুলো অবশ্যই অন্যায় হয়েছে, সেগুলো কখনোই মানা যায় না। কিন্তু এক লক্ষে যে বিষয়গুলো ধোঁয়ার নেপথ্যে কোথাও কোথাও একটু হলেও আগুন তো রয়েছে। দেখুন, সেটা আগুনটাকে বাঁচাই করতে গিয়ে সাধারণ মানুষ যে হয়রানি হচ্ছে, এটা সব থেকে মারাত্মক বিষয়। আমি কোচবিহার জেলার একটা প্রশাসনিক মহল বা বিভিন্ন বিএলওদের কাছ থেকে বুথ ফেরত বিভিন্ন জনের কাছ থেকে শুনে যেটা আমরা মনে করছি, কোচবিহারে ডেথ ভোটার, শিফটেড ভোটার 1,04,000 বাদ গিয়েছে। আর আগামী দিনে বাদ দিতে হচ্ছে প্রায় 50,000 মানুষ। তাদের অধিকাংশ এখানকার ভূমিপুত্র রাজবংশী সমাজের মানুষ, তাদের নাম নেই, এই তালিকায় থাকবে না। এটা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তারা এখানকার স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও লজিক্যাল ডিসক্রিপেন্সি বা বিভিন্ন কারণে তারা ডকুমেন্টস প্লেস করতে পারেনি বলে তাদের নাম বাদ দিতে হচ্ছে। আমরা কি এসআইআর এই জন্যই চেয়েছিলাম যে এখানকার স্থায়ী বাসিন্দা সাধারণ মানুষ তাদের নামও বাদ যাবে? রোহিঙ্গার বাংলাদেশি খুঁজতে গিয়ে রাজবংশী ভূমিপুত্ররা, এখানকার মানুষেরা, তাদের নাম বাদ যাবে? এটা তো হতে পারে না। এটা কোন এসআইআর হচ্ছে যেখানে গণতান্ত্রিক অধিকার মানুষের খর্ব করা হচ্ছে? আমি সায়নের কাছে যাই। সায়ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ঘুর পথে ওই লগইন আইডি ব্যবহার করে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও নাম বাদ দেওয়া হচ্ছে। না মপিয়াদি, 2-3টে কথা। প্রথম কথা হচ্ছে যে এসআইআর নিয়ে ইলেকশন কমিশন যেভাবে যা করতে চাইছিল তার সবটা যে ঠিক নয়
এসআইআর এ যে প্রচুর ফাঁক ফোকর সবকিছু রয়েছে তা প্রমাণ হয়ে যায় সুপ্রিম কোর্ট টোটাল এখনো অব্দি মোস্তারি বানুর মামলাতে, মানে ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রথম মামলা তো মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই পশ্চিমবাংলার মুর্শিদাবাদের গ্রামের একজন আমাদের সিপিআইএম এর কমরেড, তিনি যখন সুপ্রিম কোর্টে যান, টোটাল 3 বার এখনো অব্দি সুপ্রিম কোর্ট এই এসআইআর প্রক্রিয়াতে হস্তক্ষেপ করেছে, 3 বার ডাইরেকশন দিয়েছে। জেনারেলি মৌপিয়াদি কখনো ইলেকশন কমিশনের কোনো ম্যাটারে কোনো আদালত, কোনো সাংবিধানিক আদালত কিন্তু এইভাবে ইন্টারফারেন্স কখনো করে না। এবং তুমি খুব অদ্ভুত আজকে কোথায় এসে দাঁড়িয়েছি আমরা। আমি একটু আগে দেখছিলাম যে 60 লক্ষ নাম নিয়ে আলোচনা হচ্ছে, 60 লক্ষ শুনানি যদি করতে হয়, কোনো রাজনৈতিক দল বলছে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমাদের রাজ্যের প্রধান বিচারপতি তিনি যে রিপোর্ট দিয়েছেন বা যে চিঠি দিয়েছিলেন, তাতে তিনি বলেছিলেন আমার 80 দিন সময় লাগবে এই সবটা শুনানি করতে। তারপর বলা হলো বাইরের রাজ্য থেকে বিচারক নিয়ে আসো এবং আমার রাজ্যের যা বিচারক আছে সেই কাজ করতে গিয়ে রাজ্যের যে নিম্ন আদালতগুলো রয়েছে, রাজ্যের নিম্ন আদালতগুলো কার্যত তালাবন্ধ হয়ে গেল। এমনিতেই আমাদের দেশে 10 লক্ষ মানুষজন পিছু মাত্র 22 জন জাজেস রয়েছে, মাত্র 22 জন জাজেস। তাহলে আমাদের প্রথম কথা, সিপিআইএম দল হিসেবে যে প্রথম থেকে বলে এসেছিল ইলেকশন কমিশন এসআইআর নিয়ে তাড়াহুড়ো করছে এবং তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের মনের মধ্যে আশঙ্কা তৈরি করছে, ভয়ের সৃষ্টি হচ্ছে, রাজ্যের সরকার ইলেকশন কমিশন যেভাবে তু মে করার চেষ্টা করছে, তাতে উদ্বাস্তু হিন্দু, মতুয়া, পিছিয়ে পড়া মুসলিম মানুষজন, গরিব মানুষ সবচাইতে বেশি আতঙ্কের মধ্যে থাকবে এবং তারা সবচাইতে বেশি কষ্ট এবং অসুবিধার মধ্যে থাকবে। তা আজকে কিন্তু দিনের আলোর মতো মৌপিয়াদি প্রমাণ হয়ে গেল, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি তোমাকে খালি মনে করিয়ে দিই আমার দলের তরফ থেকে, এই 2023 সালের, আমি দেখছিলাম 2023 সালের যখন এই ইলেকশন লস যখন অ্যামেন্ডমেন্ট করা হয়, 2023 সালের একটা বিল, দ্য সিইসি অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স বিল 2023, যেখানে জ্ঞানেশ কুমারকে অ্যাপয়েন্ট করবার আগে সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছিল অ্যাপয়েন্টমেন্টের জন্য 3 জনের কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা থাকবেন, একটা নতুন বিল নিয়ে আসলো কেন্দ্রের সরকার, এনে সুপ্রিম কোর্টের বিচারপতির বদলে কেন্দ্রের মন্ত্রীকে নিয়ে আসলো। তো এনে আসলে বিজেপি যে নিজের মনের মতো কাজ করতে চাইছে তা তো দিনের আলোর মতো কথাগুলো এখন ইলেকশন কমিশন যখন 2 দিন পর 3 দিন পর যখন অ্যানাউন্স করে আবার এই পুরনো কাসন্দি ঘাটা। না কিন্তু এক সেকেন্ড আশুতোষ, কিন্তু শতরূপা ইলেকশন কমিশনের গোটা পরিকল্পনায়, গোটা এসওপিতে যে ত্রুটি ছিল সেটাই সুপ্রিম কোর্টের বারংবার হস্তক্ষেপ, সময় পিছনো এবং এই শেষ পর্যন্ত ভিন রাজ্য থেকে ল অফিসার এনে পরিস্থিতি সামাল দেওয়ার একটা নির্দেশ, এটা থেকে তো স্পষ্ট, এটা তো অস্বীকার করা যায় না। মৌপিয়া একসঙ্গে 8টা না 12টা রাজ্য একসঙ্গে চলছে, অন্য কোথাও তো হচ্ছে না, অন্য কোথাও হয়েছে। আমার এইটাই বক্তব্য, অন্য কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি, অন্য কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। কেন এই রাজ্যে দরকার পড়ছে এসআইআর করে সেটা ভোট তো করবেন ভাববার বিষয়। কেন আজকে এত ফলস ভোটার বেরোবে, কেন এসআইআর করে একটা ভোট করবেন, সরকার, কেন একটা দল ইনসিস্ট করবে যে কবর থেকে টেনে না আমার তো মনে হয় আমাদের গুলিয়ে দেওয়া হচ্ছে, এখানে গুলিয়ে দেওয়া হচ্ছে। না এক সেকেন্ড দেখুন, একটা হচ্ছে মানে যাদের ডকুমেন্টস আপলোড হয়ে গেছে, খুব পরিষ্কারভাবে বলতে চাইছি, তাদেরকে রিভিউতে ফেলা হয়েছে কেন, উত্তর দিন একটা করে। 1 নম্বর, কেন ফেলা হয়েছে 30 লাখ? না ইনিশিয়ালি তো যেটা হচ্ছিল যে হিয়ারিং এ ডাকার পর ইনিশিয়ালি তো রিসিটও দেওয়া হচ্ছিল না, যেটা পরবর্তীকালে আদালত নির্দেশ দেয় যে রিসিট না হলে তিনি পরে নিজেকে ডিফেন্ড করবেন কি করে, তিনি নথি জমা দিয়েছিলেন। এই লজিক অনেকগুলো জায়গা রয়েছে, পরবর্তীকালে অনেক চেঞ্জেস হয়েছে। প্রশ্ন হচ্ছে এরকম ক্ষেত্রে যদি ইউনিফর্মিটি লোকের নাম বাদ যাক, আপনি চান তো? আপনারা চান? একটা ব্রেক তার আগে নিতে হবে, ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। নির্বাচন কমিশনের যে নির্ধারিত বৈঠক সেটা কিছুটা পিছোচ্ছে, দোলের পর নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা তারা পশ্চিমবঙ্গে আসছেন। প্রশ্ন হচ্ছে যে কোথাও ভোটের যে নির্ঘণ্ট, এই যে আমরা যেটা নিয়ে গতকালও আলোচনা করেছিলাম, আজকেও আলোচনা করছি, যে এখনো পর্যন্ত যে পাহাড় প্রমাণ কাজের পাহাড় পেন্ডিং থাকছে, সেটা পেরিয়ে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ কি সম্ভব? দেখুন, বঙ্গে ভোটের জন্য মার্চের শুরুতেই বৈঠকে বসত কমিশন, কিন্তু তা পিছিয়ে গেল। 1 ও 2 মার্চ ওই বৈঠক হচ্ছে না। রাজ্য কমিশনকে জানায় 1 মার্চ রাজ্য জুড়ে স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা। প্রায় 8 লক্ষ পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেবেন।
পাশাপাশি সেদিনই ইডেনের টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এর খেলা, ফলে বৈঠক পিছিয়ে দিলে ভালো হয়। রাজ্যের অনুরোধ পেয়ে বৈঠক পিছিয়ে দেয় কমিশন। কমিশন সূত্রে খবর, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা পেশের পরই মার্চের শুরুতে জেলা শাসক, পুলিশ সুপার ও বিভিন্ন এজেন্সিকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। ভোট প্রস্তুতি কিভাবে এগোবে তা খতিয়ে দেখা হতো ওই বৈঠকে, কিন্তু এর মধ্যেই ভোটার তালিকায় ত্রুটি বিচ্যুতি ঠিক করতে ঝাড়খণ্ড ও ওড়িশার বিচারক নিয়োগ করা হচ্ছে। বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করা সম্ভব নয়। তাই অনিশ্চয়তা তৈরি হয়েছে ভোটের দিনক্ষণ নিয়েও। প্রশ্ন উঠছে, চলতি পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ে নির্বাচন কিভাবে শেষ করা যাবে তা নিয়েও। পর্যাপ্ত কোর্ট অফিসার নিয়োগ না হলে অনেক ন্যায্য ভোটারের নামই বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। এ নিয়ে এদিনই নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল সাংসদ সাকেত গোখেলের অভিযোগ, বিজেপিকে সাহায্য করতে গিয়ে দেশের নির্বাচনী প্রক্রিয়াকেই ধ্বংস করেছেন জ্ঞানেশ, তার জেল হওয়া উচিত। এক্স হ্যান্ডেলে সাকেত লিখেছেন, 8 মাসের এসআইআরকে 3 মাসে শেষ করার জন্য তাড়াহুড়ো করা হয়েছে। 1,67,00,000 ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টায় রহস্যজনক এআই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। মাইক্রো অবজারভার হিসেবে বিজেপির অনুগত অফিসারদের নামানো হয়েছে। হোয়াটসঅ্যাপে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য অনৈতিকভাবে তাদের হাতে ক্ষমতাও দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্ব সুপ্রিম কোর্টে গেলে আদালতি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। কমিশনের জালিয়াতির জন্য 3 দিনে 80 লক্ষ ন্যায্য ভোটারের শুনানির পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে 80 লক্ষ ভোটার দুশ্চিন্তায়, তাদের ভোটদানও অনিশ্চিত। কমিশনের এই জালিয়াতির জন্য জ্ঞানেশ কুমারের জেল হওয়া উচিত বলে দাবি করেছেন সাকেত। বিরোধী রাজনৈতিক দলগুলির তোপের মধ্যেই অবশ্য সাংবিধানিক স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ও বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশন। কমিশনের রাউন্ড টেবিল বৈঠকের সিদ্ধান্ত, লোকসভা ও বিধানসভা ভোটের আইনের সঙ্গে পঞ্চায়েত ও পুর ভোটের আইনের সমন্বয় ঘটাতে হবে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে দেওয়া প্রস্তাবগুলি খতিয়ে দেখবে জাতীয় নির্বাচন কমিশনের আইনজ্ঞ এবং আধিকারিকরা। প্রতি বছরই কমিশনের রাউন্ড টেবিল বৈঠক হবে। কমিশন চাইছে তার ভাবমূর্তি উদ্ধার করতে, অন্যদিকে বিরোধীরা তোপ দাগছে কমিশনের বিজেপি সখ্যতা নিয়ে। ফলে বাংলায় বিধানসভা ভোটের আগে চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হচ্ছে জ্ঞানেশ কুমারকে। কলকাতা টিভি। আমি পার্থদার কাছে যাব। পার্থদা, যেটা নির্বাচন কমিশন সূত্রে খবর ছিল যে সিইও তরফ থেকে এক দফায় ভোটেও যে প্রস্তুত, সেই বার্তা দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত যে জল্পনা চলছে, নির্বাচন কমিশন সূত্রে যে সম্ভাবনার দিকটা উঠে আসছে যে 2 থেকে 3 দফায় ভোট হওয়ার প্রবল সম্ভাবনা। যে পরিস্থিতিতে আমরা আজকে দাঁড়িয়ে রয়েছে, 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা, কিন্তু তারপরেও সাপ্লিমেন্টারি তালিকা এবং তার সেই সাপ্লিমেন্টারি তালিকাতে গোটাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা তা নিয়ে বিরাট অনিশ্চয়তা রয়েছে। এতটাই যে ধরে নেওয়া হয়েছে যে যাদের উঠবে না নাম তারা ভোট দিতে পারবেন না। এই পরিস্থিতিতে কি মনে হয় যে ভোটের নির্ঘণ্টের ওপর কোথাও চাপ পড়তে পারে? দেখুন, ভোটের নির্ঘণ্ট নিয়ে চাপ পড়াটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই মুহূর্তে মানুষের অগ্রাধিকার যে আমি নিজের ভোটটা নিজে দিতে পারবো কিনা, অর্থাৎ আমার ভোটাধিকার থাকবে কিনা। এবং যারা দীর্ঘদিন ধরে এখানকার মানুষ স্থায়ীভাবে বাস করছে, তারা শুধু প্রপার ডকুমেন্টেশন বা নির্বাচন কমিশনের খামখেয়ালির জন্য তারা আজকে তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। অর্থাৎ তুমি দেখো মৌপিয়াদি, 14 তারিখের নির্বাচন কমিশন সমস্ত শুনানি বন্ধ হয়ে গেছে। তারপরে আমরা দেখলাম যে এই আবাস তালিকায় নাম থাকলে বা এই জাতীয় তালিকায় থাকলে তাদেরকে অ্যালাউ করা হবে না, এই ধরনের নোটিফিকেশন জারি করলো নির্বাচন কমিশন। বা যাদের শুনানি আগে হয়েছে তারা প্রপার হয়তো ডকুমেন্টেশন দিতে পারেনি, পরে নির্বাচন কমিশন বলল সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অ্যালাউ হবে। এই যে ধাপে ধাপে বিভিন্ন ধরনের নির্দেশিকা দেওয়া হয়েছে, এবং তার আগে যে মানুষগুলোর হিয়ারিং হয়ে গেছে তারা তো প্রপার ডকুমেন্টেশন সাবমিট করতে পারেনি, তাহলে তাদের কি হবে? এই জন্যই কিন্তু এই আজকে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় নতুন করে হিয়ারিং এর একটা আমরা আজ করতে পারছি যে স্কুটনি করা হচ্ছে, বা এই জাতীয় মানুষগুলোর সঙ্গে কথা বলতে পারে যারা ইনক্লুশন করা হয়েছে জুডিশিয়ারি কে। এবং যে বিষয়টা সব থেকে মানে ক্ষতিকারক, এই এসআইআর তড়িঘড়ি করতে গিয়ে বহু মানুষ তাদের নাম বাদ যাওয়ার আশঙ্কায় তারা প্রহর গুনছে। 14 তারিখে এই তালিকা বেরোবে বলে মানুষগুলো যে আতঙ্কে রয়েছে, আশঙ্কিত হয়ে রয়েছে, এটা কিন্তু বড় ধরনের বিপর্যয় আসতে পারে বলে সায়ন কিছু বলতে চাইছিল। স্বাভাবিকভাবে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের সকলের। হ্যাঁ মৌপিয়াদি, আমাদের স্পষ্টভাবে দুটো কথা।
প্রথম কথা হচ্ছে, ধরো এই যে মতুয়া অংশের মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, আমরা প্রথম থেকে বলেছিলাম যে উদ্বাস্তু হিন্দু, মতুয়া, পরিযায়ী শ্রমিক, পিছিয়ে পড়া অংশের মুসলিম মানুষ, গরিব মানুষরা সবচাইতে বেশি বিপদে পড়বে। এই লিস্ট বেরোনোর সাথে সাথে এই যে সিএএ নিয়ে বিশাল বড় একখানা ঢোল সামনে রাখা হলো এবং একটা কার্ডের নাম করে যে বিভিন্ন দিন ধরে বিভিন্ন রকমের খবর চালানো হলো বিজেপির তরফ থেকে, আমরা বলছি এই যে বড় অংশের মানুষ যাদের ভোট হয়তো কখনো বিজেপি পেয়েছে, কখনো তৃণমূল পেয়েছে, হয়তো কখনো আমরাও পেতাম, অস্বীকার করে লাভ নেই। আমরা বলছি তাহলে তুমি মানুষের কাছ থেকে ভোটের সময় তুমি ভোট নিলে, ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোর মূল কথাই হচ্ছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যেখানে মানুষই সব, সেখানে মানুষের ভোটাধিকারকে কোয়েশ্চেন করে দিয়ে, এবং সবচাইতে দুর্ভাগ্যজনক বিষয় যে ভারতবর্ষের মতো এত বৃহৎ, সর্ববৃহৎ একটা গণতান্ত্রিক দেশে আর্টিকেল 324-এ যে ইলেকশন কমিশনের ক্ষমতা রয়েছে, গণতান্ত্রিক অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে, যেটা সংবিধান স্বীকৃত সংস্থা ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশনের যা কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডতে স্পষ্ট হয়ে যাচ্ছে আসলে এদের লক্ষ্যই ছিল যেন তেন প্রকারে মানুষকে বাদ দেওয়া, এবং বিজেপির লক্ষ্য সেটাকে হিন্দু মুসলিমের অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া। আমাদের কথা খুব স্পষ্ট, 28 তারিখের পরে সাপ্লিমেন্টারি লিস্ট আমরা ধরে নিলাম 28 তারিখে যাদের নাম রইলো না, তাকে চাতক পাখির মতো অপেক্ষায় বসে থাকতে হবে পরে সাপ্লিমেন্টারি লিস্টের জন্য। হয়তো আগের বারে ভোট দিয়েছে, হয়তো দেখা গেল পরের বারেও তার নাম উঠে গেল, কিন্তু মাঝখান থেকে ইলেকশন হয়ে গেল, তাকে কে কম্পেনসেট করবে? এই উত্তর কে দেবে? বিজেপির বরাবরের অভ্যাস, যখন সিবিআই তদন্ত হবে, ইডি তদন্ত হবে, তখন ধেই ধেই করে নাচবে, যখন সেটিং হয়ে যাবে বলবে ওটা সিবিআই জানে, আমি জানি না। এতদিন ধরে ইলেকশন কমিশন করে নাচছিল, এখন বলছি ইলেকশন কমিশন উত্তর দেবে, আমি উত্তর দেব না। খুব সঙ্গে উত্তর দিতে হবে। ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোকে আপনি মাটিতে মিশিয়ে দিয়েছেন। আসবো সায়ন, এক সেকেন্ড। প্রথম থেকে আশুতোষ যেটা বলল যে আমাদের নাকি লক্ষ্মী হচ্ছে ইলেকশন কমিশন, তা আমি এইটুকুই বলতে চাই আশুতোষকে এবং সায়নকে যে আমাদের তাও যদি ওদের মনে হয় যে আমাদের লক্ষ্মী আছে, তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার আছে, তো এদের তো বেচারা দুজনেরই লক্ষ্মীর প্যাঁচাও জুটলো না, তো বাকি আমি আসছি। কিন্তু সতর্ক, এখানে আমার একটা বক্তব্য রয়েছে। এক বক্তব্য হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যতবারই বলো না কেন যে নির্বাচন কমিশনের তোমরা মুখপাত্র নও, ঠিকই নির্বাচন কমিশনের মুখপাত্র তোমরা নও, নির্বাচন কমিশন কি করছে তার দায় তোমাদের উপর বর্তানোর কথা নয়, কিন্তু জাস্ট এই এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন যত না পদক্ষেপ নিয়েছে তার আগে থেকে তোমরা নিজেরাই সেধে নির্বাচন কমিশনের মুখপাত্রের রোলটা প্লে করেছো। আমরা কোনো তোমরা বলেছো এত কোটি নাম বাদ যাবে, এত কোটি রোহিঙ্গা বাদ যাবে, এত কোটি অনুপ্রবেশকারী বাদ যাবে। সেটারও তো অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী নিজে। কত বছর আগে উনি প্রেডিক্ট করেছিলেন যে এতগুলো বিদেশি আছে এখানে। আমি 1 মিনিট একটু শেষ করি। প্রথম থেকে আমি যেটা দেখছি যে এদের 3টে পার্টিরই ইলেকশন কমিশনকে জ্ঞান দিচ্ছে কি করে করবে। তুমি জ্ঞানেশ কুমারকে বলেছেন, শ্রমিকদা বলেছেন, আমাকে প্লিজ একটু শেষ করতে দাও। আজকে আমাকে বলো মতিয়া, ইলেকশন কমিশন যদি বিএলওকে হোয়াটসঅ্যাপে পাঠা, কি ইমেলে পাঠা, কি মোর্স কোডে পাঠা, কি পায়রা দিয়ে পাঠা, তার বিএলওদের মধ্যে ইনস্ট্রাকশনটা তো ক্লিয়ার ছিল। কিন্তু এইখানে বিএলএদের দিয়ে ব্যাপারটা ওনারা বিজেপি পড়ে গেছে, শুভেন্দুকে বলুন না এগুলো। আরে শুভেন্দু অধিকারীকে বলছেন, আচ্ছা না আমি আশুতোষকে বলতে বলেছি, শতরূপা আশুতোষকে বলতে বলেছি, শতরূপা ছিলেন সিলেবাসে এসেছে মতুয়া, কেটে গেছে মতুয়া, এটাই বিজেপি করেছে, ইলেকশন কমিশন করেছে, এবং এই ইলেকশন কমিশনের নেতৃত্বে রয়েছে বিজেপি, সেই জন্য বিজেপি ডিফেন্ড করছে, এটা বুঝে গেছে। আরে তৃণমূল আপনাদের লোক, তৃণমূলের ভোটার কার্ড আপনাদের হাতে, আমরা জানি। আরে শুনুন না কি মুশকিল, কোথায় কি বলছেন এক সেকেন্ড। আমি শুধু এখানে একটা কথা বলবো যে প্রেসিডেন্টস রুলের কথা বলছি শতরূপা, কিন্তু যদি আমি এক সেকেন্ড সেই রিমোট পসিবিলিটির কথা যদি এক সেকেন্ড ও তোমার সময় কথা বলতে দিচ্ছে না, মানে এক সেকেন্ড আশুতোষ থামতে বলে থামতে হবে। এক সেকেন্ড শতরূপা তোমার কথার সময় আশুতোষ ইন্টারাপ্ট করেছে বলে আমার কথার সময় তুমি ইন্টারাপ্ট করবে, এটাও তো হতে পারে না। প্রেসিডেন্টস রুলের কথা এক সেকেন্ড আশুতোষ, দিস ইজ নট ডান। প্রেসিডেন্টস রুল
যদি ধরেও নেওয়া যায় রিমেট পসিবিলিটিতে, যদি সেই দিকে এগোয়, সেটা কি আদৌ শতরূপাদের জন্য খুব কারোর জন্য স্বস্তির হবে? ভালো নয় সেটা। সেটা কিন্তু তোমাদের কেউ কেন্দ্রীয় চাইছে না। নেতৃত্ব আমরা মনে করে বলে একেবারেই চাইছি না। বলা যেতে পারে না। আমি আসবো, তার আগে একটু আমি দেখাই বলছি যে এটা একটা কনস্টিটিউশনাল নির্বাচনী কৌশল আপনারা নিয়ে বলছেন কি সতর্ক সেটা? সব দলই। দেখুন এক সেকেন্ড প্রতিবেদন। চমক দিয়ে রাজ্যে পরিবর্তন যাত্রা শুরু করতে চাইছে বিজেপি। একদিনেই রাস্তায় নামছেন অমিত শাহ, জেপি নাড্ডা থেকে নীতিন নবীনরা। প্রথম সারির বিজেপি নেতাদের এভাবে ঝাঁপিয়ে পড়তে আগে দেখেনি বাংলা। বিজেপি সূত্রে খবর, 1 মার্চ রায়দিঘি থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ। কোচবিহারে হাজির থাকবেন নীতিন নবীন, কৃষ্ণনগরে জেপি নাড্ডা, গড়বেতায় ধর্মেন্দ্র প্রধান, কুলটিতে অন্নপূর্ণা দেবী। 2 মার্চ ইসলামপুরে থাকবেন নীতিন নবীন, আমতায় রাজনাথ সিং, বীরভূমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, সন্দেশখালীতে শিবরাজ সিং চৌহান। রথযাত্রার মাধ্যমেই বাংলা জুড়ে ঝড় তোলার চেষ্টা করছে বিজেপি। হাইকমান্ডের চোখ যখন বাংলায়, তখন হেনস্থার মুখে শুভেন্দু অধিকারী। কমিশনের দপ্তরে হেনস্থার ঘটনায় এদিনই হাইকোর্টে মামলা করেছেন তিনি। পুলিশি গাফিলতির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপিও। গেরুয়া ব্রিগেডের দাবি, কলকাতা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিক কমিশন। যদিও তৃণমূলপন্থী বিক্ষোভকারী বিএলওদের দাবি, তারা কমিশনে ঢুকতে পারেননি, তাই বিক্ষোভ দেখিয়েছেন তারা। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেশ কিছু সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন তিনি। এদিনই ভবানীপুরে এক অনুষ্ঠানে সব সম্প্রদায়কে বার্তা দেন তিনি। উদ্বোধন করেন একাধিক প্রকল্পের। 2 মার্চ নেতাজি ইন্ডোরে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। ফলে বিজেপির কেন্দ্রীয় নেতাদের প্রচারের সঙ্গে মুখ্যমন্ত্রীও যে মার্চের শুরুতে প্রচার যুদ্ধে নামতে চলেছেন তা স্পষ্ট। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। এদিকে চুপ করে বসে নেই বামেরাও। আইএসএফ এর সঙ্গে জোট বাঁধার কথা এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে। আসন বন্টন নিয়ে আজও আলিমুদ্দিনে বৈঠকে বসেছে দুপক্ষ। ফলে ভোটের দিন ঘোষণার আগে রাজনৈতিক দলগুলি যে ঘর গুছিয়ে আসর গরম করতে চাইছেন তা স্পষ্ট। কলকাতা টিভি। আমি এখানে একটু পার্থপ্রতিমের কাছে আসবো। পার্থপ্রতিম, এরই মধ্যে আমরা দেখলাম যে গতকাল তৃণমূলপন্থী বিএলওরা, বিরোধী দলনেতা যখন সিইওর অফিসে যাচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে যেভাবে বিক্ষোভ দেখালো, যেভাবে জুতো দেখালো, সেটা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে এবং বিজেপির তরফ থেকে সিইওকে চিঠি দেওয়া হয়েছে। সিইও তিনি নগরপালের কাছ থেকে এই সম্পর্কে উত্তর চেয়েছেন। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের তরফ থেকে তো এই নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে, যে যাতে এই সংক্রান্ত আইন শৃঙ্খলা সেটা এনশিওর করা হয়। তারপর কালকে সিইও দফতরের সামনে যে চিত্র দেখা গেল, সেটা কি প্রশাসনের দায় অস্বীকার করতে পারে? প্রশাসন নিশ্চিতভাবে এই দায় প্রশাসনকে নিশ্চিতভাবে নিতে হবে, কিন্তু বিএলওরা বিক্ষোভ দেখিয়েছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী যেভাবে বলবার চেষ্টা করছে, আমরা বিগত দিনে শুভেন্দু অধিকারীর অ্যাক্টিভিটিস দেখেছি, তিনি কিভাবে তার মানে তো এটা হতে পারে না যে যুক্তি তারা দিচ্ছিলেন যে বিরোধী দলনেতা তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিইও দফতরে যাচ্ছেন, তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হবে এবং সেখানে বলা হবে যে আমরা এসেছি, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে? না না, জুতো ছেঁড়াটা কখনোই কাম্য নয়, এটাকে আমরা সমর্থনও করি না, এটা সমর্থনযোগ্য নয়। কিন্তু প্রতিবাদ করা বা তাদের বক্তব্য তুলে ধরা তাদেরও অধিকার রয়েছে নিশ্চিতভাবে, কিন্তু কেউ জুতো দেখাবে বিরোধী দলনেতাকে, এটা কখনো কাম্য নয়। কিন্তু যে বিরোধী দলনেতা বিগত দিনে যে অ্যাক্টিভিটিস গুলো করে, সেটাও বিরোধী দলনেতাকে উপলব্ধি করতে হবে যে সৌজন্যের রাজনীতিতে বিরোধী দলনেতারও একটা ভূমিকা রয়েছে। তিনি সেই ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন বরাবর, এবং তাই জন্যই ওই পাটকেল ছুঁড়েছে, এটা বলাই যেতে পারে। তবে আমি কখনো সমর্থন করি না। আমি আসবো, আমি এখানে শতরূপা, আমরা দেখলাম যে এই ঘটনার পরপরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভিডিও প্রকাশ করে অভিযোগ করা হলো পাল্টা, যে শুভেন্দু অধিকারীর সঙ্গে যে বিজেপি কর্মী সমর্থকরা তারা ওখানে রীতিমতো ভ্যান্ডালিজম চালিয়েছেন এবং তাদের দ্বারা নিগৃহীত হয়েছেন ওখানে উপস্থিত বিএলওরা। এবং এমনও অভিযোগ করা হয়েছে যে সেখানে যে মহিলা বিএলওরা উপস্থিত ছিলেন তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে।
না না, যে দলের শীর্ষ নেত্রী কম্পালসিভ লায়ার এবং বিভিন্ন নেতারা বিভিন্ন লেভেলের মিথ্যে কথা বলে এবং তাদের সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হচ্ছে হিউমিলিয়েট করো, অপমান করো, যাচ্ছে তাই কথাবার্তা বলে, এখন জুতো ছেড়ো, জুতো জুতো না, কিন্তু আমার এখানে বক্তব্য শতরূপা, তুমি আরেক দলের নেতা বা নেত্রীকে কম্পালসিভ লায়ার বলবে, তারা বা তোমার দলের নেতা নেত্রীকে কম্পালসিভ লায়ার বলবে, সেটা তো একটা পলিটিক্যাল ডিবেটের অংশ হতে পারে না। না না না, আমি যেটা বলছি যে এইখানে যারা নেতা নেত্রীরা যা করে এরাও মিথ্যে কথা বলছে। আমাদের কোনো নেতা বা কোনো কার্যকর্তারা মহিলাদের অপমান করে না, এটা আননেসেসারি একটা অ্যাকুজেশন দেওয়া হচ্ছে। এবং বিরোধী দলের নেতা সঙ্গে শিশির বাজোরিয়া গেছিলেন, প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছিল, সঠিক সময় গেছিল, সেখানে এই রকম ধরনের হেনস্থা করার কোনো যুক্তি নেই। এবং তুমি আগেও দেখেছো বিরোধী দলের নেতাকে একেবারে এম করে বা গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, গাড়িতে হ্যারেস করা বা গাড়ির ওপর অ্যাটাক করা বহুবার এরকম হয়েছে। এটা এই লেভেল অফ মানে পলিটিক্যাল কালচার এই সময় থেকেই আমরা দেখছি, কিন্তু তৃণমূলের সময় থেকে। আমার এখানে প্রশ্ন আশুতোষ, এই যে একই সঙ্গে বারবার আমরা এসআইআর রিলেটেড কোথাও বিক্ষোভ, কোথাও তাণ্ডব, কোথাও অশান্তি দেখতে পাচ্ছি, এর দায় কার? সুপ্রিম কোর্ট তো বারংবার এই সম্পর্কেও সতর্ক করেছে, এই সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে। না, একটা অবজারভেশন এখানে নিশ্চয়ই নেওয়া দরকার, সেটা হচ্ছে যে সম্মানীয় বিরোধী দলনেতা বহুবার বলেছেন 1,20,00,000 নাম বাদ যাবে। এটা নিয়ে কিন্তু সিইও কিছু বলেননি। সিইও যদি বিজেপিকে টাইম দিতে পারে বা বিরোধী দলনেতাকে টাইম দিতে না, আমি থামিয়েছি, এখন তোমায় থামাচ্ছি। আরে আমরা একে অপরে থেমেছি, এবার ইসিআই থামছে না, বিজেপি থামছে না। বলতে দিন, ব্যাপার হচ্ছে আচ্ছা শুভেন্দুদার নামে বলছি, শুভেন্দুদার নামে, আচ্ছা শুভেন্দুদার নামে বলছি, এবার তো থামুন। ডিস্টারবেন্সের জায়গা না, আরে শুভেন্দুদার নামে বলছি, এবার তো থামুন। তুমি আচ্ছা আমি মিতাকে বলছি, তুমি শোনার সুমিতাকে পরিস্থিতিতে বলছি, ছিলে না, থামুন হতে এবার পারে শুনুন। আমি যে কোনো সময় আচ্ছা, ইন্টারাপ্ট শুনুন। করলে আমি সেখানে সেটা বলেছি। হচ্ছে যে এই বিএলওদের টাইম দিতে পারতো, কেন বিএলওরা মোর ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার অফ দিস ইন্টায়ার এসআইআর প্রসেস, টাইম দেননি। তো এটা সিইও বলতে পারবেন উত্তর দিতে, কিন্তু আমার তো তোমাদের প্রতিনিধি দলকেও সিইও টাইম দেন না, আমাদের দেয়নি। লাস্ট অনেকবার আমরা চেয়েছি, ওনার সময় আবার হয়নি, অনেকবার তো দিয়েছেন, অনেকবার দিয়েছেন, আবার বেশ কিছুবার দেননি। কিন্তু এখানে তো পরপর টাইম দেওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অদ্ভুত লাগছে, উনি কি আলোচনা করতে যাচ্ছেন, কোথায় নাম কাটবে যাই না, সেটা হতে পারে। কিন্তু ওখানে আমরা আমার এখানে বিএলওদের একটা অংশের বিক্ষোভের যে চেহারা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি, যে রীতিমতো ব্যারিকেড টপকে তারা পুলিশ কর্মীদের ওপর পড়ে যাচ্ছেন ইত্যাদি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিইও ওখানে বেরিয়ে কথা বলবেন। দেখুন, একটা কথা হচ্ছে সিইও তো 5 জনের সাথে ডেকে কথা বলতে পারেন, ওনাকেও ব্যারিকেড টপকাতে তো আমরা বলছি না বিএলওদের সঙ্গে নিয়ে। আমাদের বক্তব্য হচ্ছে উনি তো ডেকে কথা বলতে পারেন, সেটুকু করুন। আচ্ছা হয়েছে বাবা, তৃণমূলপন্থী বিজেপি পন্থী তৃণমূলপন্থী, এবার ছাড়, এবার মেন কথায় আসুন। আচ্ছা এবার কথায় আসুন না, এবার ইম্পর্টেন্ট, আরে ইম্পর্টেন্ট কথাটা শুনুন না দিদি। সেটা হচ্ছে যে আজকের দিনে সব থেকে ইম্পর্টেন্ট, এই পুরো আলোচনায় আমরা ভুলে গেছি কাদের জানেন তো? ভুলে গেছি দুজনকে। কে তারা? রোল অবজারভার আর এসআইআর এর স্পেশাল অবজারভার। এদের কি কাজ বলুন তো? এই যে প্রথম দিন থেকে যে এলো, প্রথমে এলো 18, তারপরে এলো 22, তারপর স্পেশাল অবজারভাররা দেখলাম এখানে প্রয়োজনই ছিল না। এটা কে বলছে? যদি কাজ আচ্ছা আপনি ঠিক না, আচ্ছা শুনুন, বিজেপি ঠিক, শ্রমিক ভট্টাচার্য ঠিক না, ইলেকশন কমিশন ঠিক না, জ্ঞানেশ কুমার ঠিক, কে ঠিক? আচ্ছা রোজ, আচ্ছা আপনার সভাপতি রোজ জ্ঞানেশ কুমারকে ডাকছে, উনি আসছেন না কেন? জ্ঞানেশ কুমারকে ডাকছে তো, আসছে না কেন? কোথায় শ্রমিক ভট্টাচার্য বলেছেন তো, আমি কথা বলেছি, কি মুশকিল। না জ্ঞানেশ কুমারকে রাজ্যে ডাকা যদি ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগত অপমান হয়, তাহলে সেটা তো শ্রমিক ভট্টাচার্য করেছেন। শ্রমিকরা ডাকছেন তো, উনি আসছেন না কেন? বলেছে যে জ্ঞানেশ কুমার আচ্ছা আপনারটাই শুনি আমরা। এসে গ্রাউন্ডে এসে দেখা উচিত কিভাবে হেনস্থা উনি তো আসছেন না, উনি তো আসছেন না, সেটা নিয়ে প্রতিবাদ করুন, রাস্তায় আজও করলো না। শুভেন্দুদা ব্যারিকেড টপকানো তো, শুভেন্দুদাকে বলুন ব্যারিকেড টপকাতে এই প্রতিবাদ। প্লিজ থামতে হবে। শায়নের কাছে আমার প্রশ্ন, শায়ন, আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএফ এর সঙ্গে যে আলোচনা চলছে, এই যে ফ্রন্টের সার্বিক আসন সমঝোতা এবং তার সঙ্গে আইএসএফ এর আসন সমঝোতা, এর পথ কতটা প্রশস্ত? কারণ যদি আমরা একদম আবার অঙ্কের নিয়মে দেখতে যাই, যে ফ্রন্টের বাকি দলগুলোর এখনো পর্যন্ত বিধায়ক সংখ্যা 0 এবং সেখানে আইএসএফ এরই একমাত্র বিধায়ক রয়েছেন গত 5 বছর ধরে বিধানসভায়, ডেফিনেটলি 2021-এ আইএসএফ এর যে ক্ষমতা ছিল বা যে বার্গেন করার জায়গা ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে তার থেকে বেশি।
না না, একটা একটা জোট সরকার কিভাবে চালাতে হয় সেটা বাংলার মানুষ দেখেছেন দীর্ঘদিন ধরে। আমরা 34 বছর যখন বাংলার দায়িত্ব সামলেছি, ফলে একটা জোট নিয়ে কিভাবে ভোটে লড়তে হয় সেটাও বাংলার মানুষ দেখেছেন। আমরা বাংলার মানুষের কাছে ফের এমনই একটা সংঘবদ্ধ জোটবদ্ধ শক্তিকে সামনে নিয়ে যাব, এবং সবটা খুব স্মুথ প্রসেসেই হচ্ছে, কোনো স্মুথনেসের বাইরে কিছু নেই। বামেদের জোটটা এসআইআর এর মতো নয়, ওই ঘাপলাবাজি ওখানে নেই। কিন্তু মৌপিয়াদি, আমি খালি একটা জিনিস ভাববার জন্য অনুরোধ করব, আমরা যদি একবারের জন্য ধরে নিই যে আজকে এসআইআর নিয়ে যা আলোচনা হচ্ছে, আমরা যদি একবারের জন্য ধরে নিই যে প্রথম যে মামলাটা হয়েছিল মোস্তারি বানু, আচ্ছা আজকে ধরে নেওয়া যাক কোনো মামলা হয়নি, সুপ্রিম কোর্টে যাওয়া হয়নি, তাহলে আজকের দিনের একবার ব্যাপারটা কল্পনা করি আমরা, যে প্রধান বিচারপতি 80 দিন সময় চাইলেন, আজকে 60 লক্ষ নাম, প্রতিদিন 15 লক্ষ করে হেয়ারিং হওয়ার কথা, তাহলে কি জড়ি ঘন্টি ইলেকশন কমিশন শেষ অবধি করতো, এটা আমরা জানতে চাইছি। আমার শেষ কথা, বিজেপির প্রতিনিধি, আমার বেশি কিচ্ছু বলার নেই, বিজেপির প্রতিনিধি খুব ইরিটেট হচ্ছেন কারণ তার কথা বলবার মাঝে কেউ যদি ঢুকে পড়েন। ঠিক একইভাবে যে মানুষের ভ্যালিড ডকুমেন্টস থাকা সত্ত্বেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাকে ভোটের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, ওই লাইনে দাঁড় করিয়ে আবার ডকুমেন্টস দেখতে চাওয়া হচ্ছে, তার ইরিটেশন না কয়েকশো গুণ বেশি। একটু মানবিকতা মূল্যবোধের সাথে যদি সমাজকে আমরা দেখি, তাদের আমাদের খুব একটা ক্ষতি হবে না। খুব সংক্ষেপে বাংলাদেশি বলে খুব সংক্ষেপে, তারপর মানুষকে যেভাবে কাছে যাবো, আমাকে 2 মিনিট বিজেপি করতে হবে। আর তৃণমূল সাগরেদরা আচ্ছা, কেউ সাহেব, করবে না। সাহেব, পার্টি মিলে না সিপিএম এর না কংগ্রেসের কোথাও আবার কি কোনো হলো? সবাইকে প্রতিনিধি অনিয়ম আছে, নেব। কোথাও কোনো প্রতিনিধি আছে, আপনাদের কটা এখানে আছে? বিভিন্ন আপনাদের চ্যানেলের কটা আছে? সুযোগ পায় বলে বিজেপির গলাটাও টিপে সবই তো দিতে হবে, তৃণমূলের এর প্রতিনিধি কোনো আপনাদের। যুক্তি হতে পারে না। বিজেপি আমি মানেই তো আবারও তৃণমূল। বলছি, যদি দূরে বসে valid আছে, গলা document- কোথায় এখন দিতে হবে? প্রয়াত মুকুল রায় বলে গেছেন, না না আসুন, প্লিজ, বলে গেছেন। প্রত্যেকটা পয়েন্টে আশুতোষ, প্রত্যেকটা কথায় তুমি ওকে থামাচ্ছ না। বিজেপি মানে তারপরে তৃণমূল। আমি তোমাকে কাউন্টার করছি। This is not প্রত্যেকটা done. আমার কথায় সময় আমার কথা ইন্টারাপ্ট বলতে করা দিতে যাবে হবে। না। এখন মুশকিল হচ্ছে শতরূপা যখন থামাচ্ছে তখন তুমি শুনতে পাচ্ছ না। না, আমি শুনলাম, এবার শুনেছি। না, কারণ আমার গলা শতরূপাদির তোমার এখন থেকে কম মনে না। হচ্ছে আমি যে বারবার মৌপিয়াদি বলছি, ইলেকশন কমিশনের আমি মতো হয়ে বারবার গেছে। বলছি, এই কুমিরের অস্ত্র না শতরূপাদির থাকলে মনে হবে। হচ্ছে মৌপিয়াদির যার ভূমিকাটা document ইলেকশন আছে, কমিশনের মতো। তারা যাচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, ভেরিফাই হচ্ছে, তাদের নাম পার্থ ঠিক প্রতিম, আছে। এক সেকেন্ড। কিন্তু যদি আসবো। ফলস ডকুমেন্ট হয়, পার্থ, সেটা খুব তৃণমূলের সংক্ষেপে। ক্রিয়েটেড, সেগুলো শতরূপা হাজার থামতে হবে, সময় সংক্ষিপ্ত। পার্থ, হ্যাঁ, বাংলার 1 সব মিনিটে। মানুষের শাইন প্লিজ, documents false, শাইন কেবল প্লিজ, আমায় আপনাদের শেষ করতে হবে। documents পার্থ, কি? আরে আপনাদের না, না, তৈরি করা। শতরূপা আমি দুজনকে থামতে বলবো। শতরূপা, শায়ন দুজনকে। পার্থ, এসআইআর এর পর্বের শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা যেটা উপলব্ধি করছি, সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ প্রান্তিক মানুষরা, এবং যেভাবে মানুষের হয়রানি হচ্ছে, এবং যেভাবে আনপ্রিপেয়ার্ডনেস নির্বাচন কমিশন ছিল এবং সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো, এটা থেকেই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে। সুপ্রিম কোর্ট নির্বাচন হস্তক্ষেপ কমিশনে করেছে, মানুষের সেগুলো সবার মানুষের- কথায় তুমি ইন্টারাপ্ট করবে, এটাই মানুষের ভালো হয়। বিশ্বাস কারোর কথা নির্বাচনের interrupt করিনি। কমিশনের উপর থেকে যেখানে এক একটা কথা বলেছে, সরে একটাও গেছে। interrupt এবং করিনি সব আমি। থেকে বড় কথা, সুপ্রিম একটা কোর্ট মানুষের যেগুলো বলেছে গণতান্ত্রিক অধিকার তোমাদের, যদি হরণ সেগুলোও করা তোমরা হয়, শোনোনি। তাহলে এর রাজ্য থেকে সরকার বড় প্লিজ কথা থামতে হবে, হয় বাইরে আছে। না। মানুষের একটা কালো দিন, গণতন্ত্রের একটা কালো দিন আগামী দিনে সেট আপ হতে চলেছে, যখন 28 নির্বাচন ফেব্রুয়ারি কমিশনের চূড়ান্ত ফাইনাল তারিখ লিস্ট তোমরা সবার নজর ফাইনাল লিস্ট সেই বেরোবে, ফাইনাল তখন লিস্টের একটা দিকে আপাতত গণতন্ত্রের বাংলা কালো বলছিতে দিন। সময় শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি।